দেখুন, মনোজিৎ মিশ্র, জায়েব, প্রমিত, এর আগেই জানিয়েছিলাম যে কুকীর্তি করার পরে ওই পড়ুয়া তরুণী সে অভিযোগ দায়ের করতে যাচ্ছে কিনা ঘুরঘুর ঘুরঘুর করে দেখছিল। আর যেই অভিযোগ দায়ের হলো তারপরে কি ফার্ন রোডে গিয়েছিল, কেন গিয়েছিল এই মনোজিৎ এবং জায়েব, এখন তদন্তকারীদের নজরে ফার্ন রোড, বালিগঞ্জের ফার্ন রোড। সেই বালিগঞ্জের ফার্ন রোডে কেন গেল অমিত? ফার্ন রোড কেন তদন্তকারীদের নজরে? কসবা কাণ্ডের সঙ্গে জুড়ে গেল এই ফার্ন রোডের নাম। তদন্তকারী আধিকারিক বা যে সিটের তরফে যে তদন্ত করা হচ্ছে তারা ইতিমধ্যেই কল ডিটেলস রেকর্ড এবং টাওয়ার লোকেশন হাতে পেয়েছে। তাতে দেখা যাচ্ছে মনোজিৎ মিশ্রা এবং জয়ীব, এই দুই অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার ঠিক 55 মিনিট আগে, গ্রেপ্তার হওয়ার টাইম 7:20 এই ফার্ন রোডে তাদের টাওয়ার লোকেশন পাওয়া যায় 6:25 কার সাথে দেখা করতে এসেছিলেন এই মুহূর্তে সেটাই কিন্তু তদন্তকারী আধিকারিকদের নজরে। কারণ এখনো পর্যন্ত তদন্ত উঠে আসছে এই ফার্ন রোডেই তারা পৌঁছে গিয়েছিলেন 6:25 নাগাদ। তাদের টাওয়ার লোকেশন পাওয়া যায় ফার্ন রোডে, বালিগঞ্জ স্টেশন থেকে 500 থেকে 700 মিটারের মধ্যে এই ফার্ন রোড। সেখানে একজনের সঙ্গে দেখা করতে এসেছিলেন। কে সেই ব্যক্তি, সেই বিষয়টা কিন্তু তদন্ত করে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। তোমাকে জানিয়ে রাখবো যে 3 অভিযুক্তকেই মুখোমুখি বা মুখোমুখি বসে কিন্তু জেরা করা হবে। কার কার সাথে তারা দেখা করেছিলেন, কার কার সাথে তারা কথা বলেছিলেন। কারণ ঘটনার যদি আমি ধরে নিই 25 তারিখ রাতে 10:50 পর থেকে পরের দিন গ্রেপ্তার হওয়ার সময় 7:20 মাঝের এই যে 16 থেকে 17-18 ঘন্টা তারা কাদের সাথে ফোনে কথা বললেন, তারা কাদের সঙ্গে যোগাযোগ করলেন, কোথায় কোথায় গেলেন, সমস্তটা এই মুহূর্তে তদন্তের আওতায়। সেক্ষেত্রে আমরা গতকালই খবর করেছিলাম যে 26 তারিখ সকালে ভাইস প্রিন্সিপালের সঙ্গে কথা বলেছিলেন। কাদের সাথে কথা বলেছিলেন তার নামের একটা তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে। এবার কাদের সাথে দেখা করেছে, কাদের সঙ্গে কথা, নামের তালিকা তৈরি হয়েছে। এবার 3 জনকে মুখোমুখি বসিয়ে জেরা করে ফার্ন রোডে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল মনোজিৎ এবং জায়েব, সেই দিকেই তদন্তকারীদের এখন নজর কড়া ভাবে দেখা হচ্ছে পদক্ষেপের জন্য। আর এদিকে তদন্তকারীদের তথ্য, সেই তথ্যেই বড় সড় প্রভাবশালী বলে তকমা এই মনোজিৎ মিশ্রেও শুধু না, জায়েব এবং প্রমিত মুখোপাধ্যায়, এই 3 জনই বড় সড় প্রভাবশালী, অত্যন্ত প্রভাবশালী বলে দাবি পুলিশের। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, কি ভাবে এই প্রভাবশালী তকমাটা প্রমাণ করতে চাইছেন তদন্তকারীরা? গতকালই কিন্তু আদালতে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে এই 3 জন অভিযুক্ত, মনোজিৎ সহ 3 জন অভিযুক্ত, তারা কিন্তু অত্যন্ত প্রভাবশালী। সেই কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে যে 3টি ধারায় যেমন আগে মামলা সংযুক্ত করা ছিল, অভিযোগ দায়ের হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে কিন্তু 6টি নতুন করে ধারা সংযুক্ত করা হলো। 77 গোপনে অন্যদের যৌন কার্যকলাপ দেখা, 118(1) অস্ত্র দিয়ে আঘাত করা, 351(3) ক্রিমিনাল ইন্টিমেশন বা ষড়যন্ত্র, 140(3) অপহরণের মামলা, 140(4) জোর করে আটকে রাখা এবং মারধর করার অভিযোগ, 142 ঘরের মধ্যে আটকে রাখার এই অভিযোগ। নতুন করে 6টি যেমন মামলা হয়েছে, সব মিলিয়ে কিন্তু 9টি মামলায় সংযুক্ত করা হয়েছে। তার কারণ পুলিশের পক্ষ থেকে যখন গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে 3 জনের বিরুদ্ধে 3টি ধারা কিন্তু যুক্ত করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে গতকালই কিন্তু একেবারে তারা যে প্রভাবশালী এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে আদালতে এমনটাই জানানো হয়েছিল। সেই কারণে নতুন করে কিন্তু ধারা তারা সংযুক্ত করতে এমনটা জানিয়েছিল এবং সেই তারপরে লক্ষ্য গেল আজকেই কিন্তু ইতিমধ্যেই সেই ধারা সংযুক্ত হলো, যার মধ্যে অপহরণের যে ধারা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটাই মনে করা হচ্ছে। আমরা ধারাবাহিকভাবে যা দেখিয়েছি মনোজিতের কীর্তি, তাতেই তো প্রমাণিত যে কত বড় প্রভাবশালী এই মনোজিৎ, প্রমিত এবং জায়েব, বিশেষ করে এই মনোজিৎ মিশ্র। এবার সিট তো তদন্ত করছে, কিন্তু তার সঙ্গে উইমেন্স গ্রিভেন্স সেল, তারাও তদন্তে জড়িয়ে গেল, অর্থাৎ তদন্তে তাদেরও ভূমিকা থাকবে গোয়েন্দা বিভাগের। অনুপ, একেবারে সিট কিন্তু প্রথমেই লালবাজারের পক্ষ থেকে সিট গঠন করা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের নেতৃত্বে এবং সিট কিন্তু তদন্ত প্রক্রিয়া করছিল। সেখানে যেমন সিটের পক্ষ থেকে এই তদন্ত প্রক্রিয়া তারা যেমন করছিল, কিন্তু এই মুহূর্তে লালবাজারের পক্ষ থেকে গোয়েন্দা বিভাগ কিন্তু এই ঘটনার পুরো কসবা যে গণধর্ষণের ঘটনার সেই ঘটনার পুরো তদন্তভার নিল। তার কারণ একেবারে সিট যেমন এই গোয়েন্দা বিভাগকে সম্পূর্ণভাবে হেল্প করবে বা সহযোগিতা করবে এমনটাই বলা হচ্ছে। কারণ ইতিমধ্যেই সেই সমস্ত নথি, যে মামলার নথি কিন্তু হস্তান্তর করা হয়েছে গোয়েন্দা বিভাগের হাতে। এবার থেকে সরাসরি লালবাজারের গোয়েন্দা শাখা তারাই কিন্তু এই
কসবা গণধর্ষণের ঘটনা, সেই ঘটনা তদন্ত করবে। সিট কিন্তু সমস্ত রকমভাবে তাদেরকে সহযোগিতা করবে এমনটাই স্পষ্ট করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে যে লালবাজার কিন্তু এই যে গোড়া ঘটনা কসবা গণধর্ষণ কাণ্ডে সেই ঘটনার দায়িত্ব নিল। এবং আর দক্ষিণ কলকাতা ল কলেজে গণধর্ষণে নির্যাতিতার পরিবার, তারা সিবিআই চাইছে না, পুলিশি তদন্তেই আস্থা, এবং তারা মামলায় যুক্ত হওয়ার আবেদন জানালেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। জনস্বার্থ মামলায় অন্তর্ভুক্ত হতে চায় পরিবার। বিস্তারিত জানবো, প্রতিনিধি অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, দেখো, আজকে পরিবারের তরফে নির্যাতিতার বাবা কলকাতা হাইকোর্টে আসেন এবং তিনি ওকালতনামায় সই করেন। কারণ আইনজীবী যখন মুভ করতে যান কোনো মামলায়, কালকে একগুচ্ছ জনস্বার্থ মামলা রয়েছে এবং এই মামলাগুলি কালকে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রীতা দাসদের ডিভিশন বেঞ্চে শুনানি রয়েছে। প্রায় 4টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, কিন্তু সেই জনস্বার্থ মামলায় একাধিক আবেদন রয়েছে। সেই আবেদন বা মামলাতে অন্তর্ভুক্ত হতে চায় কসবা কাণ্ডের নির্যাতিতার পরিবার এবং সেই কারণেই আইনজীবী অরিন্দম জানাকে ওকালতনামায় সই করিয়ে ইতিমধ্যেই প্রস্তুত থাকতে বলেছেন এবং প্রয়োজনীয় ইনস্ট্রাকশনে তারা আইনজীবীকে দিয়েছেন, পরিবারের তরফে দিয়েছেন। কিন্তু যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সাম্প্রতিক সময় যা হাইকোর্টের যে বিভিন্ন মামলা মকদ্দমার একটা বেনজির ঘটনা, পরিবার চাইছে না সিবিআই তদন্ত। কসবা ল কলেজ কাণ্ডে নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত চাইছে না। তারা হাইকোর্টে যখন এই মামলা উঠবে সেখানে তাদের আইনজীবী মারফত তারা এটা আদালতকেও জানাতে চান, কোনো সিবিআই তদন্ত তারা চান না, কিন্তু প্রকৃত তদন্ত, নিরপেক্ষ তদন্ত, যথেষ্ট গতির সঙ্গে তদন্ত, যারা দোষী তারা যাতে উপযুক্ত শাস্তি পায় তার জন্য তারা সওয়াল করবেন। ওকে, হ্যাঁ অর্ণব, হ্যাঁ, প্রকৃত তদন্ত, সঠিক তদন্ত, কড়া পদক্ষেপ এবং দ্রুত তদন্তের পক্ষে সওয়াল করবে নির্যাতিতার পরিবার। তারা সিবিআই চায় না, অন্তর্ভুক্ত হতে চায় জনস্বার্থ মামলায়। আগামীকাল শুনানি। আরো একটি খবর তোমার কাছ থেকে বিস্তারিত নেব অর্ণব, সেটা হচ্ছে বার কাউন্সিলের মেম্বার এই মনোজিৎ মিশ্র, এই অপরাধী মনোজিৎ মিশ্র যে অত্যাচার করেছে, যে নির্যাতন করেছে, বার কাউন্সিলের মেম্বার থেকে সদস্য পদ থেকে বাতিল করার দাবি উঠেছিল। তা নিয়েও বৈঠক, আজ বৈঠকে রাজ্য বার কাউন্সিলের। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, মনোজিৎ মিশ্র আইনজীবী, কারণ কয়েক বছর আগেই সেই কসবা ল কলেজ থেকে পাঠাও হয়েছে এবং যে নিয়ম, একটা আইনজীবী হিসেবে সেই পেশা চালিয়ে যেতে চাইলে তাদের যে নীতি নির্ধারক বডি রয়েছে রাজ্য জুড়ে, অর্থাৎ রাজ্য অনুযায়ী, সেটা হচ্ছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল। এবং বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে পাওয়া এনরোলমেন্ট, অর্থাৎ মূলত বলা যায় একটা রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বারটা নিয়েই কিন্তু একজন আইনজীবী তারা আইনি পেশা চালাতে পারেন। এবং সেই এনরোলমেন্ট নাম্বারটা কেড়ে নেওয়া হবে কিনা, কারণ যে কুকর্ম করেছেন এই মনোজিৎ মিশ্র, সেই ঘটনার পর গোটা রাজ্য জুড়ে নিন্দার ঝড় উঠেছে এবং একই সঙ্গে অভিযোগ এসেছে খোদ বার কাউন্সিলে, অর্থাৎ আইনজীবীদের নীতি নির্ধারক এই বডির কাছে। তাই তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকা হয়েছে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের তরফে এবং এই সিটি সিভিল কোর্টের যে বিল্ডিং এ তাদের যে অফিস রয়েছে সেখানে বিকেল 4টে থেকে এই বৈঠকে ডাকা হয়েছে। যদিও জরুরি বৈঠক ডাকার কারণে উত্তরবঙ্গের প্রতিনিধিরা এই কাউন্সিল বৈঠকে হয়তো উপস্থিত থাকতে পারবেন না, তবে 24 জন মেম্বার এখন রয়েছে, কারণ 4 জন ইতিমধ্যে প্রয়াত হয়েছেন এবং ন্যূনতম বৈঠকটা চালানোর জন্য 8 জন সদস্যের দরকার হয়। 8 জন সদস্য যদি কাউন্সিল বৈঠকে উপস্থিত থাকেন সেক্ষেত্রে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে কোনো কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আমরা একটা আভাস পাচ্ছি বার কাউন্সিল সূত্র থেকে। 8 জন উপস্থিত থাকলেই বার কাউন্সিলের মেম্বার পদ থেকে বাতিল হতে পারে, মেম্বারশিপ বাতিল হতে পারে। এই মনোজিৎ মিশ্র, যে মনোজিৎ মিশ্র ইনহেলার কিনে দিয়েছিল, জায়েব কিনে নিয়ে এসেছিল ইনহেলার, নির্যাতিতা যখন অসুস্থ হয়ে পড়ে, বাঁচাতে নয়, অসুস্থ সুস্থ হয়ে আবার তরুণীকে যাতে নির্যাতন করা যায় তার জন্য ইনহেলার। দেখুন কতটা নৃশংস এরা। বুধবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগ। পরদিনই ধরা পড়ে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়।
গ্রেপ্তার করা হয় কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও। মঙ্গলবার ধৃতদের তোলা হয় আলিপুর আদালতে। সেখানেই চাঞ্চল্যকর তথ্য দেয় পুলিশ। সরকারি আইনজীবী বলেন, বুধবার ঘটনার সময় নির্যাতিতাকে ইনহেলার দেওয়া হয় যাতে সুস্থ করে তার উপর আরো অত্যাচার করা যায়, এতটাই বেপরোয়া। পড়ুয়ার অভিযোগ অনুযায়ী তাকে সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 পর্যন্ত আটকে রাখা হয়। আর সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী রাত 8টার পর কলেজের উল্টো দিকের ওষুধের দোকান থেকে ইনহেলার কেনে জায়েব। বিলের স্ক্রিনশট অনুযায়ী রাত 8:29 ইনহেলার কেনা হয়। পুলিশের তথ্য অনুযায়ী নির্যাতনের সময় অসুস্থ হয়ে পড়েন কলেজ পড়ুয়া। তখন ইনহেলার কিনে আনে জায়েব, কিন্তু সেটা ওই ছাত্রীর প্রতি কোনো দরদ থেকে নয়, বরং তাকে কিছুটা সুস্থ করে যাতে আরো অত্যাচার চালানো যায় সেই লক্ষ্যে। আমরা যেটা বললাম, এই নির্যাতিতাকে শ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, তখন তাকে ইনহেলার দিয়ে সুস্থ করে তাকে সাবসিকুয়েন্টলি আরও টর্চার করা হলো। আমরা এটা বলেছিলাম। আর বলেছিলাম যে মেডিকেল এভিডেন্স করবোরেট তো করছিলই, তার সাথে ইলেকট্রনিক এভিডেন্সেস আর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স করবোরেট করছে ভার্সন অফ দ্য ভিকটিম। ল কলেজের নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, তার মক্কেল সিকিউরিটি গার্ড। এই ঘটনায় তার সরাসরি যোগ নেই, কাজ করেন, মাইনে পান। এর প্রকৃত তদন্ত হোক। শুনানি শেষে এদিন বিচারক মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। কলেজের নিরাপত্তারক্ষী পুলিশ হেফাজতে থাকবেন 3 দিন। এদিন আলিপুর কোর্ট লকআপের সামনে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। তাদের দাবি, কলেজে গণধর্ষণে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবীকে যেন রাখা না হয়। 25শে জুন গণধর্ষণ, 26শে জুন মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানতে চাইছে, অপরাধের পরে ধৃত 3 জন কাকে কাকে ফোন করেছিল। ঘটনার দিনের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। তারা 16 জনকে চিহ্নিত করেছেন। প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি, সেইগুলো অ্যানালিসিস হচ্ছে। বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে। আমাদের কাছে প্রচুর डेटा এসছে, ওটা एनालिसिस হচ্ছে। जो एक्शन पुलिस को लेना चाहिए वो अभी तक लिए गए हैं। एंड मैं ये एश्योरेंस देना चाहता हूँ कि और फर्दर जो इन्वेस्टिगेशन जो चल रही है उसमें जो भी इन्वेस्टिगेशन के हिसाब से जो करना चाहिए वो किया जाएगा। মঙ্গলবারও ল কলেজের বেশ কয়েকজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নিউজ 18 বাংলা।